আর প্রফুল্ল চাকি কিন্তু ওই ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারতে যাওয়ার আগেও এখানে কিন্তু সরাসরি অনেকগুলো অ্যাকশনেতে যুক্ত ছিল। যেমন থেকে বড় সন্দেহ হয় সেই কনস্টেবল যখন বলে যে কালকে রাত্রিরে জানো এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, দুটো কি তিনটে ছেলে এরকম করেছে, কিন্তু আসল কাজটাই হলো না, ম্যাজিস্ট্রেট তো মারা গেল না। প্রতাপচন্দ্র চাকি কিন্তু প্রফুল্ল চাকির গার্জেনও ছিলেন, কারণ প্রফুল্ল চাকির যখন 2.5 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। তো বড়দাই সব ভাইদের গার্জেন হিসেবে ছিলেন। আমি হচ্ছি প্রতাপচন্দ্র চাকির নাতির ছেলে। আর একটা ছবি প্রফুল্ল চাকির আমার কাছে আছে, সেটা হচ্ছে যে ওনার জন্মভিটের যে ছবিটা, তার একটা ছবি আমার কাছে আছে। এটা সম্ভবত ওই 1890 কি 91 সালে তোলা ছবি। ছাত্রছাত্রী যদি কোনো গুপ্ত বিপ্লবী সমিতি বা সভা সমিতিতে যোগদান করে তাহলে সেটা পানিশমেন্ট হবে তাদের। প্রফুল্ল চাকি প্রায় 200 জন ছাত্রছাত্রী নিয়ে একটা বিপ্লবী সমিতির সভাতে যোগদান করেছিলেন। স্কুল থেকে ওনাকে রংপুর জেলা স্কুলের কথা বলছি, সেখানে তখন ওনাদের 5 টাকা করে জরিমানা করা হয়। তো প্রথমে যেটা চেষ্টা করা হয়েছিল সেটা একটা বই বোম তৈরি করা হয়েছিল। হেমচন্দ্র দাস কানন্দ উনি একটা বই বোম, একটা মোটা আইনের বইয়ের ভেতরের পাতাগুলোকে কেটে তার মধ্যে একটা বোমা বসিয়ে দেওয়া হয়েছিল। অত্যাচার করে ওনাকে মেরে ফেলেছিল, তারপরে এটা আত্মহত্যার একটা ঘটনা সাজানো হয়েছিল। দেহ থেকে মাথাটাকে কেটে আলাদা করে দেওয়া হয়েছিল। আজ আমি চলে এসেছি সেই মহাপ্রাণের উত্তরসূরির বাড়িতে, যে নাকি মাত্র 20 বছর বয়সে নিজের আত্মবলিদান দিয়েছিলেন ভারত মাতার কাছে। ভাবুন তার পরিবারের কথা, ভাবুন তার মায়ের কথা, ভাবুন তার দাদা বোন বা আরো যারা যারা ছিলেন, তারা কিছুটা জেনে কিছুটা না জেনে তাদের প্রিয় মানুষটাকে তুলে দিয়েছিলেন ভারত মাতার কাছে। 20 বছর যেখানে আমাদের জীবনটা শুধুমাত্র শুরু হয়, সেখানে সেই মানুষটার জীবন শেষই হয়ে গেল। হ্যাঁ, আমি এসেছি প্রফুল্ল চাকির উত্তরসূরির বাড়িতে। শুধু প্রফুল্ল চাকি নয়, তার যে উত্তরসূরি সুব্রত চাকি, তার লড়াইয়ের কথাটাও কিন্তু আমি জেনে নেব। তার লড়াইটা ঠিক কিরকম ছিল বা কিরম এখনো আছে সেটাও জানতে হবে। জেনে নেব প্রফুল্ল চাকি সম্পর্কে কিছু জানা অজানা কথা। চলুন তাহলে ওনার সাথেই কথা বলে নিই। আমি রয়েছি প্রফুল্ল চাকির উত্তরসূরি বাড়ি, সুব্রত চাকির বাড়িতে। প্রফুল্ল চাকি কে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আলাদা করে বলার দরকার নেই। আচ্ছা, আমার হাতে যে ছবিটা রয়েছে, এই ছবিটা ছাড়া আর কোনো ছবি প্রফুল্ল চাকির দেখা যায় না। আসলে এই ছবিটা যেটা আপনি দেখাচ্ছেন, এই ছবিটাও কিন্তু তৈরি করা ছবি। এটা আপনারই তৈরি করা? আমারই তৈরি করানো ছবি, অন্য লোক করেছে, আমি তো তৈরি করিনি, করিয়েছি আমি, করিয়েছি। এবং এটা করে হয়েছে সেটা হচ্ছে যে একমাত্র ওনার ডেড বডির ছবি ছাড়া কোনো ছবি কিন্তু পাওয়া যায় না। স্টেট আর্কাইভেতেও সেই ছবি আছে, আপনি গুগল উইকিপিডিয়া যেখানে যাবেন সেখানে ছবি আছে, ভারত সরকারের কাছেও সেই ছবি আছে। ওনার যে ডাক টিকিট যেটা বেরিয়েছে তাতেও ওই ছবিটাই রয়েছে, ওই হাফ মানে খালি গলাটা কাটা অবস্থায় সাইড করে সাইড ফেসের তোলা ছবি। এছাড়া আর একটা ছবি যেটা পাওয়া যায় সেটাও কিন্তু ডেড বডিরই ছবি, যে হাফ বডি, খালি গা, জামা নেই উপরে, এবং সেই অবস্থাতে মৃতদেহের একটা ছবি দেখে বোঝা যাচ্ছে যে হাফ তোলা, পুরো ছবি নয়, হাফ ছবি। এই ছবিটাই পাওয়া যায়, এছাড়া কোনো ছবি পাওয়া যায় না। আমি কাজকর্ম যখন শুরু করেছিলাম প্রফুল্ল চাইকে নিয়ে, তখন এই ছবিটা নিয়েই কাজ শুরু করেছিলাম। তো আমার বাড়িতে ওই ছবিটাই বাঁধানো ছিল, কিন্তু তারপরে দেখলাম অনেকে ডেড বডির ছবি বলে অনেক জায়গাতে ওটাকে ঠিকমতো রাখতে চাইছে না বা ব্যবহার করতে চাইছে না। তো তারপরে আমি প্রফুল্ল চাকির এই ছবিটা তৈরি করাই। এই ছবিটাও আছে, আর একটা ছবিও দেখুন তৈরি করানো আছে। আপনি দেখেই বুঝতে পারবেন যে ডেড বডির মাথাটাকে নেওয়া হয়েছে, নিয়ে ব্যালেন্স বডিটাকে তৈরি করানো হয়েছে। এটাও ঠিক তাই, তবে এটাতে চোখটাকে খুলে দেওয়া হয়েছে, চোখটাকে খুলে দিয়েছি। এবং এই অনুযায়ী একটা স্ট্যাচু ওনার তৈরি হয়েছে। এটা আছে হচ্ছে যেটা পুরনো বাগমারি রোড নাম ছিল, ওই রাস্তাটার নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র চাকি সরণি এখন। এটা 2022-এ হয়েছে। সেই সময় ওই রাস্তার উপরেতেই প্রফুল্ল চাকির একটা স্ট্যাচু করা হয়েছে, তাতে চোখটা খোলা অবস্থাতেই রয়েছে। কুমারটুলি থেকেই কোথায় তৈরি করিয়েছিলেন, কলকাতা কর্পোরেশন থেকেই করিয়েছিল। ডেড বডির ছবিটা ব্রিটিশ সরকারেরই তোলা, সেটাই, এবং সেটাই যখন লালবাজারে এসেছিল, সব জায়গায় গেছিল, তো সেখান থেকে নেওয়া আর কি। বললাম যে স্টেট আর্কাইভেতে ওই ছবিটাই রয়েছে, আর এছাড়া আর কোনো ছবি নেই। আর একটা ছবি প্রফুল্ল চাকির আমার কাছে আছে, সেটা হচ্ছে যে ওনার জন্মভিটের যে ছবিটা, তার একটা ছবি আমার কাছে আছে। এটা সম্ভবত
ওই 1890 কি 91 সালে তোলা ছবি। সেখানে একটা ছোট বাচ্চা ছেলের ছবি দেখা যাচ্ছে। আমার ঠাকুরদাদা বা আমার বাবা আমাকে বলেছিলেন যে ওটাই হচ্ছে প্রফুল্লচারী। আচ্ছা। সেটা একদম বাচ্চা ছেলে, ওই বাচ্চা 2-2.5 বছর বয়স কি 3 বছর বয়স হবে সেই সময়কার ছবি। এছাড়া প্রফুল্লচারীর কিন্তু অরিজিনাল ছবি কিন্তু আর নেই। ওই ডেড বডির যা ছবি পাওয়া যায় সেটাই পাওয়া যায়, তার থেকে যেটা তৈরি করানো ছবি এখন এগুলো গুগলেতেও আছে, সবেতেই আছে, তো সেটা আপনি পেতে পারেন। আর আপনি বলেছিলেন আমাকে আগে যে ও একটা ডিকশনারির মধ্যে ওনার একটা আর একটা সিগনেচার করা। ডিকশনারি আমার বাড়িতে আছে, সেটা ওনার ইউজ করা ডিকশনারি। উনি যখন রংপুর জেলা স্কুলেতে পড়তেন, পরিষ্কার করে ওনার নাম সই করা আছে, প্রফুল্লচন্দ্র চাকি, রংপুর জেলা স্কুল, থার্ড ক্লাস মানে এখন ক্লাস 8 যেটাকে বলে। 1905 মানে 1905 সালের বই ওটা। তার পরবর্তীকালেই তো প্রফুল্লচারীর পড়াশোনার রীতি ঘটে। মোটামুটি 1906 সাল থেকে তো সরাসরি বিপ্লবেতে যুক্ত হয়ে যান। তো এই বইটা আমার কাছে আছে, অরিজিনাল বইটা। এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকেও আমার কাছে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমি দিইনি ওটা। দেওয়ার কথাও নয়। দিইনি, কারণ আমার খুব একটা ওদের কথাবার্তা শুনে আমি খুব কনফিডেন্ট ছিলাম না যে বইটা কতটা যত্নে ওরা রাখবে না রাখবে। কিন্তু এখন বইটা আমার কাছেও খারাপ অবস্থায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এত পুরনো বই তো, পাতা টাতাগুলো সেটা নষ্ট তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুশকিল পাতা হয় টাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। করাটা। সেটাই, হ্যাঁ। আচ্ছা, প্রফুল্ল চাকির পড়াশোনা কত অবধি ওনার পড়াশোনা সম্পর্কে? ওই ক্লাস 8-এর পরেই আর বোধহয় পড়াশোনা করেননি। রংপুর জেলা স্কুল থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। কারণ ওই সময় কার্লাইল সার্কুলার তৈরি হয়েছিল আচ্ছা। যে কোনো ছাত্রছাত্রী যদি কোনো গুপ্ত বিপ্লবী সমিতি বা সভা সমিতিতে যোগদান করে তাহলে সেটা পানিশমেন্ট হবে তাদের। আচ্ছা। তো প্রফুল্লচারী প্রায় 200 জন ছাত্রছাত্রী নিয়ে একটা বিপ্লবী সমিতির সভাতে যোগদান করেছিলেন। স্কুল থেকে ওনাকে, রংপুর জেলা স্কুলের কথা বলছি, সেখানে তখন ওনাদের 5 টাকা করে জরিমানা করা হয়। জরিমানার থেকেও বড় ব্যাপার যেটাতে ওনারা প্রতিবাদ করলেন যে আমি জরিমানা দেওয়া মানেতেই আমার অন্যায়টাকে স্বীকার করে দেবো। তো আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধও করিনি, তাহলে আমি কেন জরিমানা দেবো আর কেন ইয়ে করবো। তো তাতে স্কুল থেকে ওনাদের বহিষ্কার করা হয় এবং ওই এক রাত্রির মধ্যেই জাতীয় স্কুল তৈরি হয়। যে জাতীয় স্কুলেতে কিন্তু প্রিন্সিপাল ছিলেন অরবিন্দ ঘোষ। তো ওনারা জাতীয় স্কুল তৈরি হয় এবং তারপরের দিন থেকে ক্লাসও শুরু হয় সেখানে। কিন্তু তখন তো একদম মানে অগ্নি বলয় তৈরি হয়ে গেছেন প্রফুল্লচারী। তখন আর ওই পড়াশোনার দিকে তো আমার মনে হয় না খেয়াল ছিল বলে পড়াশোনা করেন। শরীর চর্চা মানে দুর্ধর্ষ শারীরিক চর্চা ছিল, খুব শীর্ণকায় ছিলেন উনি। কিন্তু প্রত্যেক দিনের শরীর চর্চার ফলেতে সুঠাম একটা শরীর ছিল। 3-4 জনের মহড়া নেওয়া ওনার কাছে কোনো ব্যাপার ছিল না। খুব ভালো দু হাতে লাঠি চালাতে পারতেন, লাঠি খেলতে খেলতে উনি 2-3 মাইল হাঁটতে পারতেন, খুব সুন্দর সাঁতার কাটতে পারতেন, ডুব সাঁতারেতে প্রায় 10-15 মিনিট জলের তলায় থাকতে পারতেন, খুব ভালো ঘোড়ায় চড়তে পারতেন, কুস্তি আখড়া নিজে তৈরি করেছিলেন বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে, ভালো কুস্তি লড়তে পারতেন। শারীরিক যে কোনো ব্যায়াম বা যে কোনো প্রতিযোগিতাতেই সবসময় প্রফুল্লচারী এগিয়ে থাকতেন এবং খুব ভালো দাবা খেলতে পারতেন, সেটাও একটা বড় ব্যাপার। যে মস্তিষ্কের যে সঞ্চালন, মস্তিষ্কের যে বিকাশ, সেটাও ওনার মধ্যে ছিল। এবং একটা প্রকৃত বিপ্লবীর কতগুলো গুণ থাকা দরকার। একদম মানে স্বাভাবিক একটা দৃঢ়তা, শারীরিক দৃঢ়তা, কষ্ট সহিষ্ণুতা, শরীরের শারীরিক প্রত্যেকটা বিভাগেতে, মানে ঘোড়া চালনা, দৌড়নো, তারপরে লাঠি খেলা, বন্দুক চালনা, বোমা নিক্ষেপ করা, বোমা মাইন হিসাবে সেটাকে ইউজ করা, মানে ল্যান্ডস মাইন যেটাকে বলি, সেই কাজ করা, সমস্ত কিছুতেই সুন্দরভাবে দক্ষতার সাথে নিজের কাজ করে যেতেন। একটা শোনা যায় যে মুরারির পুকুর বাগান বাড়িতে যখন ছিলেন খুব সুন্দর শ্যামা সঙ্গীত গাইতেন। গলার স্বর খুব মিষ্টি ছিল, খুব মিতভাষী ছিলেন এবং মুখে সবসময় একটা মৃদু হাসি লেগে থাকতো, যার জন্য সবাই খুব প্রিয় ছিলেন, মানে সবাই খুব ভালোবাসতেন ওনাকে। আচ্ছা, উনি যে এরকম ভাবে বিপ্লবে আসেন, তো ওনার পরিবার মানে আপনার পরিবারের এরা কোনো মানে ওরা কি মেনে নিয়েছিল? না, ব্যাপারটা হচ্ছে যে উনি তো বাড়িতে থাকতেন না, রংপুর জেলা স্কুলেতে চলে এসেছিলেন। রংপুরেতে উনি থাকতেন, ওনার দাদা প্রতাপ চাকি শ্বশুর মশাই বাড়িতে থাকতেন উনি পড়াশোনা করার জন্য। তো সেখানে স্কুলের ছেলেরা এই সমস্ত তখন এই বিপ্লবী আন্দোলনগুলোতে, যেহেতু বঙ্গভঙ্গ তখন চলছে 1905, সবারই একটা বিপ্লবের জোয়ার যেন সবার মধ্যেই এসছে। তো ন্যাচারালি বাড়ি থেকে হয়তো সেভাবে জানতে পারেনি প্রথম দিকটায়, কারণ মার সাথে দেখা করতে যেতেন এবং পরের দিকে আমি শুনেছি যে খুব গভীর রাত্রিরে নাকি মার সাথে দেখা করতে যেতেন, মানে কলকাতায় চলে আসার পরে মার সাথে দেখা করতে যেতেন গভীর রাতে। আর পরবর্তীকালে যখন ওই মুজফ্ফরপুরে যান, তারপরে গিয়ে উনি বাড়িতে গেছিলেন,
মার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। তখন গিয়ে কিন্তু অনেকদিন ছিলেন, প্রায় মাসখানেক ছিলেন উনি বাড়িতে। সেই সময় মা ওনাকে বলেছিল যে তুই এরকম চলে যাচ্ছিস, বলছিস যে আর দেখা হবে না, তো আমার কি হবে। তো তাতে তখন ওই তিন দাদার নাম করেছিল। আর ওনার এক ভাইপো ছিল ওনার থেকে একটু বয়সে কম, তাকে আমিও দেখেছি, আমার বাবার জ্যাঠামশাই। আমার ঠাকুর দাদা ছিলেন সেজো ছেলে, উনি হচ্ছেন বড় ছেলে, মানে বড় মেজর সেজো আর কি। তো বড় জ্যাঠামশাই আমার বাবা বলতো। তো তাকে আমিও দেখেছি। তার মাথায় হাত দেখে বলেছে যে উপেন আছে, উপেন্দ্রনাথ চাকি ওনার নাম ছিল। উপেন থাকলো আর আমার তিন দাদা থাকলো, ওরাই তো তোমাকে দেখবে। প্লাস ওর দাদা বলেছিল যে তুই থেকে যা। আমরা কিন্তু কেউ বাংলাদেশের থেকে যারা আসে তারা সবাই বলে আমরা জমিদার ছিলাম। আমরা কোনো কারণেই জমিদার ছিলাম না, জোরদার ছিলাম, জমি জমা ছিল। কারণ আমাদের যে পৈতৃক ভিটে, মানে যেটা ওনার জন্ম ভিটে, সেই এরিয়াটাই ছিল 1 বিঘের উপরে। আচ্ছা। তো চাষবাস ছিল। আরো একটা মজার কথা একটু বলে রাখি, সেই জমিটা কিন্তু এখনো আছে। আচ্ছা। হয়তো কি বলবো, মানে আনঅফিসিয়ালি, হ্যাঁ আনঅফিসিয়ালি দখল হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি দখল এখনো হয়নি। ওনার বাড়িটা 4 বছর আগেও ওই জন্ম ভিটেটাই ছিল, কিন্তু এখন সেটা নেই, ওটা পুরো মাটি হয়ে গেছে। আর আমি একটু চেষ্টা চরিত্র এখানে করেছিলাম। ওনার একটা স্ট্যাচু ওখানে তৈরি করা আছে, ওনার নামে একটা স্মৃতি ফলকও বসানো আছে। আর ওখানকার লোকেরা একটা চেষ্টা চরিত্র করে প্রফুল্ল চাকি স্মৃতি সংসদ একটা লাইব্রেরি ওখানে তৈরি করেছিলেন, কিন্তু সবই অবহেলায় অযত্নায় পড়ে আছে, কেউ দেখাশোনা করার নেই। বাংলাদেশ সরকার তো এই ব্যাপারেতে কোনো রকম আলোকপাত আর প্রফুল্ল চাকি কিন্তু এই ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারতে যাওয়ার আগেও এখানে কিন্তু সরাসরি অনেকগুলো অ্যাকশনেতে যুক্ত ছিল। যেমন 1907 সালের 7ই ডিসেম্বর উনি আর বিভূতি সরকার নারায়ণগড়েতে ট্রেন লাইনের নিচে, খড়গপুরের থেকে একটু দূরে একটা স্টেশন, মানে স্টেশনের মাঝবর্তী জায়গায় ট্রেন লাইনে বোমা দিয়েছিলেন অ্যান্ড্রু ফ্রেজারকে মারার জন্য। ট্রেনটা বোমাটা ব্লাস্টও করেছিল। 2টো কামরার ট্রেন ছিল, স্পেশাল ট্রেন। একটা কামরা ভস্মীভূত হয়। খুব লাকি অ্যান্ড্রু ফ্রেজার ওটাতে বেঁচে যান, যে ওই আর একটা কামরায় যেতে উনি ছিলেন সেটাতে কোনো ক্ষতি হয়। এটা ওনারা ওই রাত্রিবেলায় ওখান থেকে ওনারা দৌড়তে শুরু করেন। পরদিন সকালবেলা গিয়ে মেদিনীপুরে পৌঁছন, এবং মেদিনীপুরে গিয়ে পৌঁছে ওনারা জানতে পারেন যে বড়লাট বেঁচে গেছেন, বড়লাট বেঁচে গেছেন, কিন্তু ওটা হয়েছে। এবং সেই সময় বিভূতি সরকার লিখছেন যে প্রফুল্ল চাকির পা থেকে, দুপা থেকে প্রায় 32খানা কাঁটা টেনে টেনে বার করা হয়েছিল। উনি একবার যন্ত্রণাতে চিৎকারও করেননি যে লাগছে বলে। প্রচন্ড সহ্য ক্ষমতা, শারীরিক সক্ষমতা, একটা প্রকৃত বিপ্লবীর সমস্ত গুণ, উপস্থিত বুদ্ধি, সমস্ত কিছু ছিল ওইটা ছেলেটার মধ্যে। মাত্র 18 বছর, 19 বছরের একটা বাচ্চা ছিল। আমরা এই সময় এখন মায়ের আঁচল ছেড়ে আমরা বেরোই না। তারা, আপনি যখন বললেন যে দাবা খেলতো, তার মানে বুদ্ধিমত্তা আর বিপ্লব তো ইমোশন ছাড়া করা যায় না। বিপ্লব তো ইমোশন ছাড়া করা যায় না, বুদ্ধিমত্তা আর ইমোশন দুটো একদম মিলিয়েই একদম। এবং তার থেকেও বড় কথা দেশপ্রেম, প্রকৃত দেশপ্রেমিক, দেশভক্তি, দেশভক্তি, যে আমাদের মা পরাধীন, তাকে যে করে হোক স্বাধীন করতে হবে, সেটাই একমাত্র চিন্তা। তার সাথে তাকে, মানে তার জন্য, হ্যাঁ। এবং বারিন ঘোষও বলেছেন, বলে আমরা যখন ওনাদের মানে প্রফুল্লকে কোনো কথা বলতাম, ও শুনে প্রথমেই কথা বলতো যে আমি রেডি আছি, বলুন আমাকে কি করতে হবে। মানে একবারও জিজ্ঞাসা করতো না যে কেন আপনি এটা বলছেন, কেন ওটা করছেন না, কেন এটা করছেন। কোনো কোশ্চেনের ব্যাপার ছিল না, আপনি বলেছেন তো আমরা করবো, কি করে করবো বলুন, আমরা সেটা করতে রাজি আছি। তো এই যে একটা মানে একগুঁয়ে মনোভাব, যে আমাকে করতেই হবে, এটা করতেই হবে, সেটা ভালো হবে খারাপ হবে সেটা পরে দেখা যাবে। এগুলো একটা প্রকৃত বিপ্লবীর গুণ, একটা বাচ্চা ছেলে তার মাথায় এগুলো খেলে যাওয়া। দেশপ্রেম, দেশের জন্য নিজের সবটা আমি দিয়ে দেবো, জীবনটাও কোনো ব্যাপার না। কারণ ওই ঢোকার আগে একটা প্রতিজ্ঞাও করতে হতো যে কোনো কারণেই আমরা পুলিশের হাতে ধরা পড়বো না। বুকের রক্ত দিয়ে উনি এই প্রতিজ্ঞাপত্রে সইও করেছিলেন যে দরকার হলে নিজের জীবন বিসর্জন দেবো, আমরা ধরা পড়বো না। যার জন্য বিপ্লবীরা তখন পটাশিয়াম সাইনাইড ইউজ করতেন, বন্দুক চেষ্টা করতেন, এগুলো করতেন। তো সেটাই হয়েছে, হয়তো উনি সেই জন্য নিজের রিভলভারে গুলিতে আত্মহত্যা করেছেন। কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যদিও, সেটা পরে দেখা যেতে পারে। আমি যদি ওই দিনটার কথায় আসি, যে সেই দিন অ্যাকচুয়ালি কি হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমি একটু বলে রাখি, মানে ব্যাকগ্রাউন্ডটা না হলে বোঝা যাবে না। সেটা হচ্ছে যে যার জন্যে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম গেছিলেন মুজফ্ফরপুরেতে,
ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন উনি। প্রচন্ড অত্যাচারী ছিলেন এবং বিপ্লব সংক্রান্ত কাজেতে যারাই যুক্ত থাকতেন ওনার কাছে গেলে কঠোরতম শাস্তি দেওয়া হতো। এমনকি ওই একটা বিচারাধীন কোনো একটা ব্যাপারেতে কুটিতে থাকাকালীন বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে সুশীল সেন, মানে মাত্র 15 বছর বয়স, তাকে বেত্রাঘাত পর্যন্ত করা হয়েছিল। তো বিপ্লবী দল তখন ঠিক করে নিয়েছিল যে কিংসফোর্ডকে মারতে হবে, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে হত্যা করতে হবে। তো প্রথমে যেটা চেষ্টা করা হয়েছিল সেটা একটা বই বোম তৈরি করা হয়েছিল। হেমচন্দ্র দাস কানন্দ উনি একটা বই বোম, একটা মোটা আইনের বইয়ের ভেতরের পাতাগুলোকে কেটে তার মধ্যে একটা বোমা বসিয়ে দেওয়া হয়েছিল এবং সেই বোমাটা, মানে বইটা যখনই খোলা হবে বোমাটা তখন বাস্ট করবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। কারণ কিংসফোর্ডের একটা গুণ ছিল, উনি কিন্তু খুব বই পড়তে ভালোবাসতেন। সব মানুষ যারা খারাপ হয় তাদের কিছু গুণ তো ভালো থাকেই, তো এটা ওনার একটা গুণ ছিল। উনি যে কোনো বই খুব যত্ন সহকারে পড়তেন এবং ভালোবাসতেন পড়তে আর কি। তো সেই জন্যতে ওটাকে ওনার পাঠানো হয়। কিন্তু সেই সময় ব্রিটিশদের কাছে একটা খবর ছিল যে ম্যাজিস্ট্রেটকে কিন্তু মারার চেষ্টা হতে পারে এবং যে কোনো সময় ওনার উপর জীবন দিয়ে আক্রমণ হতে পারে। তো সেই জন্যতে এক রাত্রির মধ্যে ওনাকে বদলি করা হয় মুজফ্ফরপুরে। তো যখন ওই বইটা উনি হাতে পান, তারপর আর বইটা খোলার সময় পাননি, প্যাকিং করে সেই অবস্থাতেই বইটা নিয়ে চলে গেছিলেন উনি। বইটা খোলাও হয়নি। মুজফ্ফরপুরে চলে যান। ব্রিটিশ পুলিশ বা ব্রিটিশ গোয়েন্দা দপ্তর ভাবতে পারেনি যে দুটো বাঙালি ছেলে মুজফ্ফরপুর, এখন হয়তো যাওয়া আসাটা কত সহজ কোনো ব্যাপার না, কিন্তু তখনকার দিনে কলকাতা থেকে মুজফ্ফরপুর যাওয়া এবং সেখানে গিয়ে কোনো কাজ করা, সে যে কি ডিফিকাল্টির ব্যাপার ছিল, ব্রিটিশ সরকার ভাবতেও পারেনি যে তাদের ঘরের মধ্যে ঢুকে এরকম কোনো কাজ একটা হতে পারে। তো এই কাজেতে প্রথম সিলেকশন হয়েছিল কিন্তু প্রফুল্ল চাকি, এবং সঙ্গে কথা হয়েছিল সুশীল সেন যাবে। কিন্তু অরবিন্দ ঘোষ বললেন যে 15 বছরের বাচ্চা ছেলে, ওকে আমি এই কাজেতে পাঠাবো। তাহলে কি করা হবে? চন্দননগর থেকে কানাইলাল দত্তকে ডেকে আনা হলো। কানাইলাল দত্তের নামও সবাই জানেন, ওনারও পরবর্তীকালে ফাঁসি হয়। তো কানাইলাল দত্ত কিন্তু তখন যুগান্তর দলের মেম্বার ছিলেন না, কিন্তু যাওয়া আসা শুরু করেছিলেন। কানাইলাল দত্তকে ডেকে পাঠানো হয়। কানাইলাল দত্ত কিন্তু বন্দুক চালানোতে খুব ওস্তাদ ছিলেন। প্রফুল্ল চাকি যেমন বোমা, বন্দুক সবেতেই ওস্তাদ ছিলেন, কানাইলাল দত্ত বন্দুকেতে খুবই ওস্তাদ ছিলেন, পারদর্শী ছিলেন। এবং কানাইলাল দত্তকে কলকাতাতে ডেকে পাঠানো হয়। কানাইলাল দত্তই প্রফুল্ল চাকির সাথে যেতেন, কিন্তু যাওয়ার দুদিন আগে থেকে কানাইলাল দত্তের প্রচন্ড জ্বর আসে, প্রায় 105-এর উপরে জ্বর উঠে যায়, যার জন্য চিকিৎসার জন্য ওনাকে মুরারিপুকুর বাগান বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় চিকিৎসার কারণে। তো তখন কে যাবে সেই সময় ঠিক হয়। মাঝখানে একবার বিভূতি সরকারের নামও হয়েছিল, কিন্তু বিভূতি সরকারের সাথে প্রফুল্ল চাকির প্রচন্ড বন্ধুত্ব ছিল, দুজনের প্রায় একই বয়সী, সুতরাং বারিন ঘোষ বা চারুচন্দ্র এরা কেউ রাজি হয়নি যে দুটো বাচ্চা ছেলে তখন নিজেদের মধ্যে গল্পে মশগুল থাকবে, সুতরাং আসল কাজটা হবে না, তো পাঠানো হবে না। সেই সময় সত্যেন বসু ক্ষুদিরাম বসুর নাম প্রপোজ করেন। ক্ষুদিরামকে কিন্তু কেউই চিনত না এবং ক্ষুদিরামের কোনো অস্ত্র প্রশিক্ষণও কিন্তু ছিল না বিপ্লব সংক্রান্ত কাজে। কিন্তু বারিন ঘোষ তখন নিমরাজি ছিলেন, মানে কোনো উপায় নেই, সেই হিসাবেতে ক্ষুদিরামকে পাঠানো হলো প্রফুল্ল চাকির সঙ্গে। একজন দীনেশ রায় আর একজন সম্ভবত হরেন সরকার, এই নাম দেওয়া হয়েছিল দুজনের। তো ওনারা চলে যান ওখানেতে। 25 তারিখে ওনারা ওখানে যান, 25শে এপ্রিল। তারপরে 26 তারিখ বা 27 তারিখে একবার কোর্টেতে কিন্তু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে ওনারা পেয়েছিলেন এবং সেই সময় সিলেক্ট করেছিলেন যে এই সময় বোমাটা দিয়ে ওনাকে হত্যা করা হবে। কত তীক্ষ্ণ বুদ্ধি এই দুটো বাচ্চা ছেলে, মানে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির থেকে জাস্ট 1 বছরের ছোট। এর 1888 জন্ম, ওর 1889 জন্ম। তো ওরা বললো যে না, এখানে যদি বোমাটা মারি তাহলে অনেক নিরীহ লোক কিন্তু মারা যেতে পারে বা তারা আহত হতে পারে, কারণ কোর্টের মধ্যে প্রচুর লোকজন রয়েছে, তো এরকম ভাবে মারা যাবে না, ফাঁকা জায়গায় মারতে হবে। তো তারপরে 30শে এপ্রিল ওরা কি করলো, ওই ম্যাজিস্ট্রেটের একটা শখ ছিল যে উনি কোর্ট থেকে ইউরোপিয়ান ক্লাবেতে যেতেন, ওখানেতে গিয়ে ওখানেতে যা মানে হই হুল্লোড় যা কিছু করবার করতেন, করে টোরে উনি সন্ধ্যেবেলা বাড়ি ফিরতেন। তো ওরা ওই টাইমটাতে দেখে নিল যে যখন ক্লাব থেকে বেরোবে সেই সময় আমরা গাড়িটাতে বোমাটা মারবো। সেই অনুযায়ী 30শে এপ্রিল বোমাটা ছোড়া হয়। খুবই শক্তিশালী বোমা। ব্রিটেন গাড়িটা ধ্বংস হয়ে যায় এবং ওনারা দুজনে পালিয়ে যান ওই জায়গা থেকে, ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। পরবর্তীকালে দেখা যায় যে ওই গাড়িতে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন না, দুজন ইংলিশ মহিলা ছিলেন, মিসেস কেনেডি আর মিস কেনেডি, দুজনেরই মৃত্যু হয়।
এই হচ্ছে ঘটনাটা, মানে এরা কিন্তু পরের দিন পর্যন্ত কেউই জানতো না যে ম্যাজিস্ট্রেট মারা যায়নি, এরা কিন্তু জানতো ম্যাজিস্ট্রেট মারা গেছে, কারণ গাড়িটা তো ওদের সামনেই পুড়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে গাড়িটা। সারা রাত্রি দৌড়ে এরা চলে এলো, ভোরবেলা চলে আসে উষা স্টেশনেতে ক্ষুদিরাম ধরা পড়েন। আচ্ছা। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে বিপ্লবীদের কিন্তু একটা মন্ত্র ছিল যে পুলিশের হাতে আমরা ধরা পড়বো না কোনো কারণে। ক্ষুদিরামের পকেটে কিন্তু দুটো রিভলভার ছিল। আচ্ছা। কিন্তু ক্ষুদিরাম ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। আর প্রফুল্ল চাকি ওই অবস্থায় ওখান থেকে সারা দিন হেঁটে সমস্তিপুর চলে আসেন, 32 মাইল দূরে সমস্তিপুরে চলে আসেন। সমস্তিপুরে রেল কোয়ার্টারের পাশ দিয়ে যখন শ্রান্ত ক্লান্ত, খাওয়া নেই জল নেই সেরকম একটা ছেলেকে হেঁটে যেতে দেখে একজন ভদ্রলোক প্রফুল্লকে ডাকেন এবং তার বাড়িতে নিয়ে যান। পরবর্তীকালে জানা যায় সেই ভদ্রলোক ছিলেন ওখানকার অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার ত্রিগুণাচরণ ঘোষ। তো উনি কিন্তু প্রফুল্লকে শেল্টার দিলেন, সারাদিন ওখানে রাখলেন, চান খাওয়া দাওয়া করালেন, নতুন জামা কাপড় জুতো কিনে দিলেন, দিয়ে রাত্রিরে ট্রেনেতে উঠিয়ে দিলেন মোকামাতে যাওয়ার জন্য। তো হেল্প করলেন, কিন্তু তারপরে তো অন্য ঘটনা, সেটাও আবার একটা ঘটনা আর একটা ইতিহাস সেটা। এই হচ্ছে পুরো ব্যাপারটা, মানে মাচা মানে অ্যাকশনটা যেটা হলো সেই অ্যাকশনটুকু এইটুকুই, মানে 30 তারিখে বোমাটা ছোড়া হলো, তারপর দুজনে আলাদা হয়ে গেল, পরের দিন 1 তারিখে ক্ষুদিরাম ধরা পড়লেন, 1 তারিখে সমস্তিপুর থেকে উনি ট্রেনে যে যাত্রা করলেন মোকামার উদ্দেশ্যে, যে আবার হাওড়ায় ব্যাক করবেন। তারপর তো ট্রেনেতে নন্দলাল ব্যানার্জি বলে একজন পুলিশ অফিসার, পুলিশ কনস্টেবল, সে বোধহয় ছুটিতে বাড়ি যাচ্ছিল, তার কোনো কারণে সন্দেহ হয়। সব থেকে বড় সন্দেহ হয় সেই কনস্টেবল যখন বলে যে কালকে রাত্রিরে জানো এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, দুটো কি তিনটে ছেলে এরকম করেছে, কিন্তু আসল কাজটাই হলো না, ম্যাজিস্ট্রেট তো মারা গেল না। তো সেই সময়টা সম্ভবত প্রফুল্ল চাকি চমকে উঠেছিলেন, এটা নজর এড়ায়নি নন্দলালের, যে তার মানে এই ছেলেটার কোনো না কোনো ভাবে যোগাযোগ আছে এটার সাথে, তারা অনেক আরো এরকম। মোকামাতে উনি প্রফুল্লকে অ্যারেস্ট করতে আসেন। প্রফুল্ল যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে গেছে, উনি ওনার কাছে রিভলভার ছিল, উনি গুলি ছোড়েন, সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরে দুটো গুলি উনি ওনার নিজের দিকে ছোড়েন, একটা মাথায় ঢোকে, একটা গলার নিচের চিহ্নেতে করেছিলেন, ছবি দেখতে পরিষ্কার বোঝা যায়, এই ছবিতে বুঝতে এখানে গলাতে দাগ আছে। তো এই দুটো গুলি উনি করেন এবং ওখানেতে মৃত্যু হয়। তার পরবর্তীকালে তো আরো নৃশংসতা পরিচয় দিল ব্রিটিশ পুলিশ, যে দেহ থেকে মাথাটাকে কেটে আলাদা করে দেওয়া হয়েছিল। কে করেছিল, কার নির্দেশে করেছিল, কেন করেছিল, এরকম নৃশংসতা, এরকম ভয়াবহতা, সেটা একটা স্পিরিটের মধ্যে করে কেরোসিন তেলের ডিবাতে স্পিরিটের মধ্যে কলকাতায় পাঠানো হয়েছিল শনাক্তকরণের জন্য, কারণ দীনেশ রায়কে চিনত, প্রফুল্ল চাকিকে তো কেউ চিনত না, এবং পুলিশ রেকর্ড প্রফুল্ল চাকির ছিল না, কোনোদিনই পুলিশের হাতে ধরা পড়েনি, পুলিশের কাছে কোনো নামগন্ধও ছিল না পুলিশের। যখন ক্ষুদিরাম বসুকে যখন দীনেশের ওপরে ছিল, এটা দীনেশের ডেড বডি, কারণ তখন কিন্তু কারোরই আসল পরিচয় আরেকজনের আসল পরিচয় জানতো না, কারণ কোনোভাবে যদি আরেকজন ধরা পড়ে যায় যাতে আসল নামটা না জানতো, নামটা না ধরা পড়ে। আচ্ছা, এবার এখানে একটা কন্ট্রোভার্সি আছে যে যেটা বলা হয় যে প্রফুল্ল চাকি বিপ্লবের নিয়ম মেনে আত্মহত্যা করেছে, কিন্তু এটা আপনার থেকেই আমার জানা যে প্রফুল্ল চাকি ছিলেন রাইট হ্যান্ডার, মানে উনি একদম একটা মানুষ দৌড়তে বা হিট অফ দ্য মুভমেন্টে তার ডান হাত, মানে সে ডান দিকেই টার্গেট করবে, একদম সে কখনোই এইভাবে ব্যাপারটা করবে না বা এরকম ভাবে নিয়ে যাবে না, সেই জায়গাটা একটু বলুন। তখন ব্যাপারটা হচ্ছে যে প্রফুল্ল চাকির যে ছবিগুলো পাওয়া যায়, একটু যদি বাদ করা যায় দেখা যাবে ওনার রুমটা দেখুন, কিন্তু বুঝতে পারছেন বাঁ দিকে, তো হি ইজ দ্য রাইট হ্যান্ডার, এই হাতটা ঘুরিয়ে নিয়ে এসে তার মানে এখানে মেরেছে, কোয়াইট অ্যাবসার্ড। ওই সময়তে যখন তিনজন তাকে ঘিরে ধরেছে, সেই সময় তাকে বাঁচতে হবে বা আত্মহত্যা করতে হবে, তখন সে ঘিরে ধরে সেই বন্দুকটাকে ঘুরিয়ে নিয়ে বাঁদিকে চলে যাবে এবং গিয়ে শুট করবে, এটা ইম্পসিবল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মুখের এই পাশগুলো ফেটে গেছে, দেখুন কি করে ফাটলো, বন্দুক গেলে তো মুখের সাথে মুখে ফাটবার চিহ্ন কি করে আসবে, তার মানে মারধর করা হয়েছিল, এবং পুলিশ কিন্তু স্বীকার করেছিল যে ওনাকে মারা হয়েছিল,
যেটা আমাদের যেটা ধারণা বা আমারও যেটা ধারণা এই সমস্ত তথ্যগুলো দেখে, যে ওনাকে পেছন থেকে আঘাত করা আঘাত হয়েছিল, করা হয়েছিল। লাঠি দিয়ে মারা হয়েছিল, উনি পড়ে গেছিলেন, তখন বন্দুকের বাঁধ দিয়ে লাঠি দিয়ে যথেচ্ছভাবে মারা হয়েছিল। অর্ধমৃত অবস্থায় ওনারই রিভলভারটা দিয়ে গুলি ছুড়ে ওনাকে হত্যা করা হয়। এবং এই দুটো গুলি আসে, এটা হচ্ছে যে আমাদের পরবর্তীকালে ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর ছিলেন, মিস্টার নাগ বলে, তো ওনার সাথেও আমি কথাবার্তা বলেছি। ওনার একটা বইও আছে এই ব্যাপারে, প্রফুল্ল যোগী হত্যা আত্মহত্যা নিয়ে একটা বই আছে, নির্মল কুমার নাগ। ওনার সাথে আমার এই ব্যাপার নিয়ে কথাবার্তাও হয়েছে। উনি যেটা ওই বইতে যেটা তথ্য দিয়ে এবং ছবি দিয়ে দেখিয়েছেন, যে যদি কেউ যদি আত্মহত্যা করে সে বন্দুক দিয়েই করতে পারে। আচ্ছা, ধরে নিলাম যে প্রফুল্ল চাকি বাঁদিকেতেই করেছে, বাঁদিকেতেই গুলি লাগিয়েছে, তার মানে এখানেতে টাচ করে সে বন্দুকটা চালিয়েছে। নিশ্চয়ই এখান থেকে দূর থেকে সে করেনি। এবার এখান থেকে টাচ করে একটা বন্দুক আপনি চালাচ্ছেন, এই জায়গাটা তো ফেটে যাবে, এত নরম জায়গা, এটা বাস্ট হয়ে যাবে, জায়গাটা বাস্ট হয়ে যাবে। কিন্তু তার তো কোনো চিহ্ন ওর মধ্যে নেই, এবং পোস্টমর্টমেতেও স্যার কোনো রিপোর্ট নেই যে ফেটে গেছিল, এ হয়েছিল, কিচ্ছু নেই। আর একটা বলছে যে চীনের তলাতে করেছে, বলছে যে এই গুলিটা যেটা, সেটা নাকি ফ্যাটাল হয়নি, ফ্যাটাল হয়েছিল এখান থেকে যেটা করেছে, যেটা দিয়ে ব্রেনেতে প্লেস করেছে, সেটা ফ্যাটাল হয়েছিল এবং তাতেই মারা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আর একটা ব্যাপারও আছে, যে একটা গুলি আমি এইভাবে করার পরেতে ততটা শারীরিক ক্ষমতা বা মানসিক জোর কি থাকবে যে আবার ওই হাতটা নিয়ে গিয়ে এখান থেকে আবার একটা গুলি করব আমি? তো সেটাও কিন্তু একটা কন্ট্রোভার্সির মধ্যে আছে। তার মানে যদিও আমরা এটা এতদিন আমাদের পাঠ্যপুস্তকে যা পড়েছি, হুম। মানে আমি বলছি, হয়তো উনি কন্ট্রোভার্সি বলবেন, আমার পরিষ্কার মনে হচ্ছে এটা কোনোভাবেই আত্মহত্যা নয়, এটা না, কিন্তু simple এখন ভারত সরকারের যে বই আছে তাতে কিন্তু লেখা রয়েছে যে উনি আত্মহত্যা করেছেন। হ্যাঁ, এবং কিন্তু আপনি যা যা তথ্য দিচ্ছেন বা আমি আরো যা তথ্য পড়েছি সেখান থেকে তো পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে একদম যে এটা পরিষ্কার যে আত্মহত্যা এটা নয়, আত্মহত্যা কোনোভাবেই ওনাকে আত্মহত্যা মেরে ফেলা নয়, হয়েছিল। মেরে ফেলা হয়েছে। ব্রিটিশ কিন্তু পুলিশ অত্যাচার করে ওনাকে মেরে ফেলেছিল, তারপরে এটা আত্মহত্যার একটা ঘটনা সাজানো হয়েছিল। আমি যদি একটু আপনার কথায় আসি, যে আপনি মানে প্রফুল্ল চাকি অ্যাকচুয়ালি আপনার কি হয় বা আপনার সঙ্গে কিভাবে হ্যাঁ, আমি একটু বলে দিই। প্রফুল্ল চাকিরা চার ভাই ছিলেন আর দুই বোন ওনার ছিলেন, এক দিদি ছিল, এক বোন ছিল। সেই দিদির পরিবারেরও একজনের সাথে আমার এখন পরিচয় আছে, ভদ্রমহিলার সাথে। যাই হোক, এই চার ভাইয়ের মধ্যে বড় ভাই নাম ছিল প্রতাপচন্দ্র চাকি। প্রতাপচন্দ্র চাকি কিন্তু প্রফুল্ল চাকির গার্জেনও ছিলেন, কারণ প্রফুল্ল চাকি যখন 2.5 বছর বয়স তখন ওনার বাবা মারা যান। তো বড়দাই সব ভাইদের গার্জেন হিসেবে ছিলেন। আমি হচ্ছি প্রতাপচন্দ্র চাকির নাতির ছেলে। প্রতাপচন্দ্র চাকির বড় নাতির ছেলে হচ্ছি আমি। এবার সেই হিসাবে তাহলে আমি ওই প্রপৌত্র গ্রেট গ্র্যান্ড নেফিউ, এটা বলতে পারি। আমি গ্রেট গ্র্যান্ড নেফিউ প্রফুল্ল চাকি, মানে 4th জেনারেশন। এটা এই হচ্ছে প্রফুল্ল চাকির সাথে আমার পরিচয়। আমি যদি লড়াইয়ের কথায় আসি, প্রফুল্ল চাকির সেই ডিএনএটাই তো আপনি বহন করছেন, এবং আপনার লড়াইটা সম্পর্কে যদি একটু বলেন। আমি একটা বই আপনাদেরকে দেখাতে চাই, বইটা আপনি একটু ধরুন স্যার। এই বইটা সম্পর্কে আপনি বলুন, তারপর আমি আসছি। এই বইটা, এটা কিন্তু আমার লেখা বই নয়, যদিও এটার মধ্যে বেশ কিছু লেখা আমার আছে বইটার মধ্যে। এটা সম্পাদনা করা বই। আমি এই বইটাতে একটা উদ্দেশ্য নিয়ে বার করেছিলাম, সেটা হচ্ছে যে প্রফুল্ল চাকি সম্বন্ধে বিভিন্ন মানুষজনের কি মূল্যায়ন, মানে তারা কতটা প্রফুল্ল চাকিকে চেনে। সে যেভাবেই চিনে থাকুক, ভুল চিনে থাকুক, ঠিক চিনে থাকুক, খালি নাম শুনে থাকুক, যা কিছুই করে থাকুক, তাকে আমি বলেছিলাম যে ভাই আপনি একটু লিখে আমাকে দিয়ে দেবেন, যে প্রফুল্ল চাকি সম্বন্ধে আমাকে লিখতে বলেছে, আমি এটা লিখে দিলাম। এরকম ভাবে প্রচুর অখ্যাত, অনামী এবং খ্যাতনামা অনেক সাংবাদিক, অনেক আইন বিশেষজ্ঞ, অনেক বড় বড় পোস্টের অনেক লোক, তাদের লেখা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। আবার একদম ন্যূনতম, মানে আমার মতন যারা লেখক, সেরকম ধরনের বেশ কিছু লেখকের লেখাও রয়েছে। তারা প্রফুল্ল চাকিকে কিভাবে দেখেছে, কিভাবে চিনেছে, কিভাবে বুঝেছে। কন্ট্রোভার্সিয়াল লেখাও এর মধ্যে আছে। কন্ট্রোভার্সিয়াল এই কারণে বলছি যে ওনার মৃত্যু রহস্য নিয়ে একটা যে কন্ট্রোভার্সিয়াল আছে, এটা নিয়ে আমরা কথা বলছি। এটা নিয়ে এটার মধ্যে দুটো লেখাই আছে। মানে একজন লিখেছে যে প্রফুল্ল চাকি এই বিপ্লবের নিয়ম মেনে আত্মহত্যা করেছিলেন, আর একজন প্রমাণ করে দিয়েছেন যে না, উনি আত্মহত্যা করেননি, ওনাকে মারা হয়েছে। দুটো লেখাই কিন্তু এই বইটাতে আমি ছাপিয়েছি। তো এই বইটাকে একটা দলিল হিসাবে ধরা যেতে পারে এখনকার প্রজন্মের কাছে, যদি তারা কেউ পড়ে। এবং প্রচুর দুষ্প্রাপ্য ছবি এই বইটার মধ্যে দেওয়া আছে, প্রচুর দুষ্প্রাপ্য ছবি দেওয়া রয়েছে। যে ফ্রিডম গাড়িটাকে মেরে দেওয়া ধ্বংস করা হয়েছিল তার ছবি আছে,
ওই সময় যুগান্তর দলেতে যারা যারা প্রফুল্ল চাকির সমসাময়িক বিপ্লবী ছিলেন তাদের ম্যাক্সিমামেরই ছবি এর মধ্যে দেওয়া আছে। তো এই জিনিসগুলো কিন্তু এটার মধ্যে করা আছে, এই হিসাবে আমি বইটা করেছিলাম। এটা নতুন বই, এবারে বুক ফেয়ারেতেও ওটা বিক্রি হয়েছে। সেই বছর বুক ফেয়ারেতে এই হ্যাঁ বইটা। হ্যাঁ হ্যাঁ। এই বইটা যদি আমি একটু ডিটেলসে যাই, তাহলে যদি কেউ কিনতে চায় সেই জায়গাটা থেকে বলছি। হুম। এটা হচ্ছে কথোপকথন পাবলিশার্স, কথোপকথন প্রোডাকশনস, এর বই। কথোপকথন প্রোডাকশনস এর বিপ্লবী প্রফুল্ল চন্দ্র চাকির উপরে এই বইটি। বিভিন্ন মানুষের তাদের কি ধারণা প্রফুল্ল চাকিকে নিয়ে তার উপরে। এবার স্যার আপনার লড়াইটার কথায় আসি, যে প্রফুল্ল চাকির নামে একটা রাস্তা 2022-এ হয়েছে, সেটা নিয়ে যদি আপনার 2014 সাল থেকে আমি ফাইট করছিলাম এটা নিয়ে। তারও আগে হয়তো আমার ফ্যামিলির কেউ করেছেন, আমার এক কাকাকে আমি জানতাম, উনি করেছিলেন এটা নিয়ে ফাইট। আমি তখনকার মেয়র ছিলেন শোভন চ্যাটার্জি, ওনার সাথেও দেখা করেছিলাম। পরবর্তীকালে ফিরাদ হাকিম এসছেন, তার সাথেও দেখা করেছি। অনেক চেষ্টা চরিত্র করার পরে, অনেক ফাইল ডিক্লাইন্ড হওয়ার পরে, সবকিছু হওয়ার পরে ফিরাদ হাকিম এবং মিসেস মালা রায়, চেয়ারম্যান, এদের সহায়তায় বাগমারি রোডের নামটা চেঞ্জ হয়ে প্রফুল্লচন্দ্র চাকি সরণি হয়েছে। এবং ওখানকার যিনি কাউন্সিলর আছেন ওনাকে বলার পরে একটা প্রফুল্ল চাকি স্ট্যাচু ওখানে তৈরি করা হয়েছে। তো অনেক ফাইট করে এটা হয়েছে, এবং স্বাধীনতার 75-76 বছর পরে এটা হয়েছে। একটা ব্যাপার বলতে পারি যে এতদিন হয়নি সেটা যেমন আমাদের লজ্জা, কিন্তু হয়েছে তো আলটিমেটলি। অনেক বিপ্লবীর নামে তো কিছুই হয়নি এখনো, তো প্রফুল্ল চাকির নামে হয়েছে, একটা রাস্তা হয়েছে, সেটা আছে প্রফুল্ল চাকির নামে। কিন্তু আমাদের পরিবারের যেটা এখন মূল দাবি সেটা হচ্ছে যে মোকামা স্টেশনটাকে প্রফুল্ল চাকির নামে করা হোক। এই দাবি নিয়ে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও জানিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি, রেড মিনিস্টারকেও জানিয়েছি, বিহারের চিফ মিনিস্টারকেও জানিয়েছি, সবাইকেই জানিয়েছি। বকলমে ভারতবর্ষের 1 নম্বর 2 নম্বর যারা যারা রয়েছেন, আমি কারোরই নাম এখানে বলতে চাইছি না, তাদের সাথেও আমার কথা হয়েছে এবং তারা সবাই স্বীকার করেছেন যে এটা হওয়া উচিত। দেখা যাক, এই একটা লড়াই চলছে, যদি মোকামা স্টেশনটার নাম প্রফুল্ল চাকির নামে করা যায়। এটা একটা আমার লড়াই চলছে। আর একটা বড় লড়াই আমরা সবাই মিলে লড়ছি, আরো কিছু বিপ্লবী পরিবারও আমার সাথে আছে এই ব্যাপারেতে। সেটা হচ্ছে ভারতবর্ষের যে ইতিহাস আছে সেই ইতিহাস বইতে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামকে একটা আলাদা চ্যাপ্টার হিসেবে ইনক্লুড করা হোক। একদম। এটা কিন্তু কোথাও নেই, কারোর নাম নেই। প্রফুল্ল চাকির নাম হয়তো হাফ লাইন আছে, ক্ষুদিরাম বসুর নাম হয়তো 1 লাইন আছে, কিন্তু কারোর নামই সেরকম নেই। ওই বাঘা যতীনের নাম হাফ লাইন আছে, কিন্তু সশস্ত্র সংগ্রাম ছাড়া যে আমাদের স্বাধীনতা আসতো না, এই কথাটাকে স্বীকার করে সেইভাবে কোনো কিছু কিন্তু করা হয়নি ভারতবর্ষের ইতিহাসেতে। এটার খুব জরুরি, এবং এটা নিয়ে একটা লড়াই কিন্তু আমাদের সম্মিলিতভাবে চলছে। আরো অনেক বিপ্লবী পরিবার আমার সঙ্গে আছেন এর মধ্যে, তারা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে এটা একটা চেষ্টা করছি। আমরা ভারত সরকারকে জানিয়েছি, এই ব্যাপারে কথাবার্তা চলছে। দেখা যাক যদি কতটা এই ব্যাপারে আমরা এগোতে পারি। পাঠ্যপুস্তকে আমরা যা পড়িয়েছি, চাইছি। হ্যাঁ, সেই পাঠ্যপুস্তকের আমি এর উপরে টুকটাক একটু পড়াশোনা যা করেছি জানতে পেরেছি, পাঠ্যপুস্তকে আমাদের একদমই আপনি যেটা বলেছেন যে সশস্ত্র আন্দোলনের যে কতটা নয়, পুরো অবদানটাই সশস্ত্র আন্দোলনের উপরে ছিল আমাদের, না হলে ভারতবর্ষ স্বাধীন হতো সেটা না। স্বীকার করা হয়নি, সেটা লেখাই নেই কোথাও, প্রচুর জিনিস আমরা যেটা ইতিহাস বইতে পাই না। এবং উল্টে এদেরকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী এই সমস্ত বলে আখ্যা দেওয়া হতো আর কি। তো সেটা, আরে আমরা তো যাই কিছু করি, আমাদের ওপর যদি এখন অত্যাচার হয়ও, আমি ধরে নিলাম যে এখনো আমাদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু আমার লোক আমার ওপর অত্যাচার করছে, বিদেশি কেউ তো এসে অত্যাচার করছে না আমার উপরে। এটাও তো একটা বড় ব্যাপার, যে আমার বাড়ির লোক হয়তো আমাকে দেখছে না, তারা দেখাশোনা করছে না, গালাগালি দিচ্ছে, কিন্তু অন্য বাড়ির লোক এসে তো আমাকে মারছে না। আমাদের ওই জায়গাটাই তৈরি হতো। আমার সবার কাছে একটাই অনুরোধ, ওনার অলরেডি প্রফুল্ল চাকির উপরে ডকুমেন্টারি করা আছে, এর আগেও আপনার অনেকেই ইন্টারভিউ নিয়েছেন। আমার বক্তব্যটা আমার চ্যানেল নিয়ে বা আমার এই ভিডিওটা নিয়ে নয়, আমার বক্তব্যটা আপনারা এই মানুষগুলো সম্পর্কে, প্রফুল্ল চাকি এবং সুব্রত চাকি, যিনি আজকের ডেটে এতটা লড়ে যাচ্ছেন সবার জন্যই বলবো, কারণ এই লড়াইটা তো উনি তো ওনার নামে। বিপ্লবী অনেক বিপ্লবী পরিবার আছে, যেমন রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট বলে একটা অর্গানাইজেশন আছে, এটা একজন জাজ, উনি ফাউন্ডার। তো ওটাতে আমি যুক্ত আছি, ওটার আমি প্রেসিডেন্ট। তো এখানে প্রায় অন্তত 70-80টা বিপ্লবী পরিবার আমাদের সাথে যুক্ত রয়েছে। এবং আমি রিসেন্টলিও প্রফুল্ল চাকির জন্মদিন পালন করেছিলাম 9 ডিসেম্বর ভারত সভাতে। প্রায়
26টা বিপ্লবী পরিবারের লোককে আমি সম্বর্ধনা জানিয়েছি। আমি নিজে করেছি সেটা। তো তার মানে এতগুলো লোক তো এখন অ্যাসোসিয়েট হয়েছে আমাদের সাথে, অবশ্যই। এবং তারা তো আসছে এই অনুষ্ঠানগুলোতে। এটাও একটা বিরাট পাওনা আমাদের। বিশাল বড় পাওনা, এবং আমারও একটাই বক্তব্য, কিছু করতে হবে না, এই মানুষগুলো সম্পর্কে জানো, কারণ এই মানুষগুলো না থাকলে আপনি বা আমি, আমরা এই যে আমাদের কোনো অস্তিত্বই তৈরি হতো না, থাকতো না। হতো না। আজকের মতো এইটুকুই থাক, আর কি বলবো, বন্দে মাতারম বলা ছাড়া আমার গলা থেকে আর কিছু বেরোচ্ছে না। নমস্কার। নমস্কার, বন্দে মাতারম, জয় হিন্দ। জয় হিন্দ। প্রলাপেশ্বরী।